হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালোই আছি। এটা মহালয়ার দিন সকালবেলা ভোরবেলার ভিডিও শুরু হচ্ছে। ঘড়িতে সময়টা দেখেই নিলে 5টা বাজে 5 মিনিট। উঠে এসে মহালয়া চালিয়েছিলাম, রেডিওটা খারাপ হয়ে গিয়েছিল, তাই এই ইউটিউবে মহালয়াটা চালিয়েছিলাম। বিশেষত এখন টিভির মহালয়া দেখতে আমার একদমই ভালো লাগে না, কারণ মাথা মুন্ডু না কিছুই বুঝতে পারি না। আমরা যারা 90s তাদের কাছে ওই দূরদর্শনের মহালয়াটাই বোধহয় সবথেকে সেরা, এবং ওটা আমি ইউটিউবে ওয়াচ লেটারে সেভ করে রেখে দিয়েছি। ওটাই প্রত্যেক বছর আমি ওই ব্লুটুথ স্পিকারে শুনে নিই, বা ব্লুটুথ স্পিকার যদি সুবিধে না হয়, মানে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কানে হেডফোন দিয়ে শুনে নিই। আর আমার কাছে মহালয়া শোনাটা এই ভোরবেলাই সবথেকে বেস্ট লাগে, কারণ মহালয়া সারাদিনে এখন টিভিতে এমন হয়েছে যে সারাদিনে প্রায় মুখস্থ করিয়ে দেওয়ার মতো সারাক্ষণ চলে যাচ্ছে। বেলা 12টায় মহিষাসুর মর্দিনী হচ্ছে, সন্ধ্যে 7টায় মহিষাসুর মর্দিনী হচ্ছে, আবার কখন বাচ্চাদের মহিষাসুর মর্দিনী হচ্ছে, এসব চলতেই থাকে। কিন্তু আমার এই ভোরবেলা উঠে, এক তো আমার মহালয়ার দিন দুধ চা লাগে, আমি লিকার খেতে পারি না। আর সেই মহালয়ার দিনে ভোরবেলা 5টা থেকে বা 4টে থেকে যে রেডিওতে মহালয়া হয়, সেইটা শোনার মধ্যে অদ্ভুত একটা নস্টালজিক ব্যাপার থাকে, সেটা কোনো অবস্থাতেই আমি মিস করতে পারি না। তো সেইটাই চলছিল সেদিনকে। এর আগে রামভাসানের দিনের, মানে রামভাসানের যে ভিডিও আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওটায় বেশ কিছু গান ইনক্লুড হয়ে যায়। তো সেখানে আমার ভয়েস ওভার ছিল না, আমি দিইনি, কারণ শুনতেও ভালো লাগবে না। কিন্তু সেই ভিডিওটা না ওই কপিরাইট ক্লেমের দিকে চলে যায়, ভিডিওটাকে ব্লকও করা হয়। তো যার কারণে আমি এই মহালয়ার ভিডিওতে ভয়েস ওভারই দিয়ে দিলাম, কারণ কোনো গান যদি ভুলবশত চলে যায় সেটা আবার সমস্যা হয়ে যাবে। তাই আর আমি সেটাকে ভিডিওটাকে অন রাখলাম না, বাধ্য হয়ে এক প্রকার। তো তোমরা মহালয়ার দিন কে কী করো, কে কীভাবে সেলিব্রেট করো, সেটা অতি অবশ্যই জানিও। তোমাদের কোন মহালয়াটা বেশি ভালো লাগে সেটাও জানাতে ভুলো না। এখন যখন ভয়েস ওভার করছি, এখন ভালো করে খেয়াল করলাম যে এই ভিডিওটা যখন করেছিলাম, এই ভিডিওগুলো যখন রেকর্ড করেছিলাম, এই ভিডিওগুলো না আমার হাজব্যান্ডের রানার ফোনেতে রেকর্ড করেছিলাম। বেশ কিছু জায়গায় হেজি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ফোনে যেহেতু মহালয়াটা চলছিল, তাই রানার ফোনেতেই আমি ভিডিও রেকর্ড করতে বাধ্য হয়েছিলাম। তো সেই জায়গায় বেশ কিছু জায়গায় দেখলাম খুবই হেজি হয়ে গেছে। এই দেখো, যেমন চাটা ফুটছে, এটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম। তো এখানে দেখো পুরো হেজি লাগছে। তো আমি জানি না কেন এরকম হয়েছিল সেদিন, ওই ঘুম চোখে তো আমি বুঝতে পারিনি কী ঘটেছে না ঘটেছে, কিন্তু আজকে যখন আমি এডিট করেছি বা ভয়েস ওভার দিয়েছি, তখন আমি খুব ভালো বুঝতে পারছি যে হ্যাঁ, জিনিসটা ঠিকঠাক আসেনি। আর তাছাড়া মহালয়ার দিন সকালবেলা, ওই ভোরবেলা মহালয়া চলতে চলতেই শুরু হয়ে যায় মানে মুষলধারে বৃষ্টি, আর তার মধ্যে এই কাকটা দেখো বসে বসে বৃষ্টির জলে স্নান করছিল ওই ভোরবেলা। তো যাই হোক, মহালয়া শুনতে শুনতে ভোরও হয়ে যায়, মানে ভোরের আলোও ফুটে যায়। আর ভোরের আলো ফোটার সাথে সাথে আমি ফ্রেশ হয়ে এসে চায়ে মন দিই, চা বিস্কুটে মন দিই। তো এটা অদ্ভুত লাগে, সত্যিই খুব ভালো লাগে। তোমরা কারা কারা ভোরবেলা উঠে মহালয়া শুনতে খুব ভালোবাসো, সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপরেই তোমরা দেখতে পাবে এর পরের দিনের ভিডিও, সেটাও সকাল থেকেই দেওয়া আছে। এর পরের দিনই ছিল আমার 9 মান্থ বেবি শাওয়ার, 9 মাসের স্বাদ ছিল। তো চলে এলাম নেক্সট ডে, যেদিন আমার 9 মাসের স্বাদ ছিল। ঘরোয়া মতন করেই অনুষ্ঠানটা করা হয়। বেশ কিছু ক্ষেত্রে আমার আড়ম্বরতা খুব অস্বস্তিকর লাগে। তো আমার শাশুড়ির তো ভীষণই ইচ্ছা ছিল যে এই 9 মাসের স্বাদ ব্যাপারটা বিশাল অনুষ্ঠান করে লোক টোক খাইয়ে করা হবে। তো আমার এক প্রকার না, মানে অরাজি হওয়ার কারণেই শাশুড়ি করতে পারলো না। আর সবথেকে বড় কারণ ছিল কি, শরীরটা আমার কদিন ধরেই খুব ট্রাবেল দিয়েছিল,
পুজো শুরুর আগে আমি গিয়েও ছিলাম ডাক্তারের কাছে, কিন্তু যে সিমটমগুলো আমি ডাক্তারের সাথে শেয়ার করলাম সেগুলো ডাক্তারের মতামত অনুযায়ী যে ওগুলো নর্মাল। যাই হোক, জানি না কতটা নর্মাল, কতটা ঠিকঠাক বললো। এখন ডাক্তার ছাড়া উপায় নেই, ওনার কথায় ভরসা করতেই হবে। তো যাই হোক, সেই দিন রাত্রির করে তার আগের দিন ঘুমোতে গেলেও সেদিন সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছিল। তো রানা নিজের মতো করে বেরিয়ে বাজার দোকান করে আনা সমস্ত কিছু কমপ্লিট অলমোস্ট ওই 8টার মধ্যেই ও করে ফেলেছিল, কারণ যেহেতু ঘরোয়াভাবে হচ্ছিল। রান্নাবান্না বলতে আমার 2 ননদ আর শাশুড়ি 3 জনে মিলে রান্নাবান্না করেছিল। আর ঘরোয়া বলতে নিমন্ত্রিত যারা ছিল আমার মা আর আমার 2 ননদের ফ্যামিলি, ব্যাস এইটুকুই। এর বাইরে আর কেউ ছিল না, কারণ কখন কি ঘটবে, কখন কি হয়ে যাবে সেটা কেউ আগে থেকে ঠিক করতে পারছিল না। সবাই খুব টেনশনেই ছিল। তো তারই মধ্যে সকালে উঠে আমি সকালের কাজগুলো করে নিচ্ছিলাম, মানে এই ধোয়াধুয়ি, বাসনপত্রগুলো জায়গায় রেখে দেওয়া, আমার ছেলের ভাতটা করে নেওয়া, আর তারই মাঝে রানাকে এই জল ফল ভরে দেওয়া। কারণ এই টুকটাক কাজগুলো আমি করেই থাকি। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, বলেওছি যে এখন খুব ভারী কাজ, বড় কাজ, এইসব কাজ আমি করতে পারি না, তবে যেটুকু করণীয় সেটুকু আমি করি। তো তার মধ্যে ঘরদোর আমার পরিষ্কার হয়ে গেছিলো, কারণ এসে থেকে ননদেরা কাজকর্ম করবে সেটা মাথায় ছিল, সেই কারণেই আরও তাড়াতাড়ি করে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার আমি করে দিয়েছিলাম। এবং রানা সকাল সকাল গিয়ে মাছটা এনেছিল। যে কোনো শুভ কাজে বাঙালি বাড়িতে মাছ অতি অবশ্যই হয়ে থাকে, তোমরা সবাই জানবে। তো মাছটা এনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ সেদিন তো আমি রান্নার কিছু এগিয়ে দিতে পারবো না কাউকে। জাস্ট এইটুকু কাজ করে আমি একটু হেল্প করেছিলাম। তাও আমার ছোটো ননদ বলেছিল যে ছেড়ে দাও, আমি করে দিচ্ছি। বললাম যাকে এইটাও করতে হবে না, কারণ ছোটো ননদ গেছিলো, বড় ননদের আসতে একটু দেরি হচ্ছিলো বলে ছোটো ননদ গেছিলো সেদিনের জন্য আমার ওই পুজোটা দিতে, রান্না নিয়ে গেছিলো সেই কারণে। তো এর আগে তোমরা আমার 2টো স্বাদে, মানে 5 মাস আর 7 মাসের স্বাদে হয়তো দেখে থাকবে যে আমার খুড়শাশুড়ি ইনভলভ ছিলেন ওই 2টো ব্যাপারে। কিন্তু এই 9 মাসের স্বাদে তোমরা হয়তো বলতেই পারো যে ওনারা ইনভলভ নেই কেন। সেক্ষেত্রে বলে রাখা ভালো যে হ্যাঁ, কিছু পারিবারিক সমস্যা তৈরি হয়েছে এবং এতটাই সেটা বেড়ে গেছে যে ওনারা কোনো বিষয়ে ইনভলভ থাকছেন না, এবং আমরাও চাইছি না যে ওনারা কোনো বিষয়ে ইনভলভ থাকুক, কারণ সেটা সমস্যার সৃষ্টি করবে, আর কিছুই নয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমিও কাজ করতে থাকি। এখানে তোমরা ভিডিওতে দেখতেই পেলে আমি মাছ ধুতে ধুতে চলে গিয়েছিলাম ঘরেতে, কারণ তখন মা এসেছিল। এই দিনের সিস্টেম কিছুটা এরকমই করা হয়েছিল, যেহেতু আমি আগেই বললাম যে শারীরিক কন্ডিশন একদম ভালো নয়, তাই 9 মাসের সাথে ইউজুয়ালি নাকি এরকম নিয়ম থাকে যে প্রথমে শ্বশুরবাড়িতে দেওয়ার পর তারপর বাপের বাড়িতে দেওয়া হয়। কিন্তু সেই সময়টুকু পাওয়া যাবে কি যাবে না সেটা অনেক কিছু চিন্তাভাবনা করে সকালটা শাশুড়ি দিয়ে দিল। বলা হয় যে
সন্ধেবেলাটা মানে রাত্রিরটা আমার মা দিয়ে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ছোটো ননদ আর শাশুড়ি রান্না করছে। তো যে কথাটা আমি বলছিলাম তোমাদেরকে, যে হ্যাঁ আমি ঘরে গেলাম, আমার মা এসেছিল নতুন শাড়ি, কিছু মিষ্টি, কিছু নোনতা, এই সব জিনিসপত্র নিয়ে। এবার সেইগুলোই দিতে এসেছিলো। সেদিনকে স্কুলও ছিল, তো স্কুল থেকে ডাইরেক্ট ওই জিনিসগুলো আমার কাছে দিতে এসেছিলো, যে যাতে সন্ধেবেলা পরে শাড়িটা পরে বসতে পারি। কারণ শাশুড়ির এখান থেকে শাশুড়ি একটা শাড়ি দিয়েছিল, সেটা সকালে পরেছিলাম। যদিও রাত্রিবেলা যখন মা খাবার দিতে আসে বা খেতে বসা হয়, তখন শাশুড়িই বলেছিল যে গরমের মধ্যে আর অত শাড়ি টাড়ি পরতে হবে না, কাঁচা জামা কাপড় পরে বসলেও হবে। তো আলটিমেট সেটাই হয়েছিল। এতটাই রাত হয়ে গেছিলো যে আমি ওই জন্য শাড়ি পরিনি, সেটা নতুন হিসেবে তোলাই আছে। আর মা শুধু সেগুলো দিতে এসেছিলো বলে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, দেখালাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে শাক খাচ্ছে। তার ছোটো পিসি, মানে আমার ছোটো ননদের কথাই বলি, তার ছোটো পিসি পাশের ঘরে শাক করছিল, আর সে দৌড়ে দৌড়ে গিয়ে শাক আনছে আর শাক খাচ্ছে, শাকের পোকা। এমনিতেও যখন শাক রাঁধা হয় তখন সে এভাবেই শাক চুরি করে। এই আর নেই, জামা এখান থেকে, চিন্তা করো। ওইখানে শাক বেছে বেছে বিছানায় তুলে খাচ্ছে, পেটাবো ধরে। ও বাবা, খুব শাক খায় গো, কি বলবে। এখানে তোমরা আদরের বহরটা দেখতেই পেলে। একে তো আমার ছেলে শাক খেতে ভালোই বাসে, আর তার ওপর তার ছোটো পিসি তাকে সমস্ত শাকের জায়গাটা এগিয়ে দিল, যে হ্যাঁ বেছে বেছে সে যাতে খেতে পারে। তো যাই হোক, আজকে আমি যখন ভয়েস ওভার করছি এই ভিডিওটার জন্য, মেনলি এই ভিডিওটার জন্য আমি কোনো স্ক্রিপ্ট রাইটিং করিনি। প্রথমে ভিডিওটা বেশ কিছুটা এডিট হয়ে গেলেও অনেক পরে আমি খেয়াল করি যে মহালয়ার দিন যে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম, যেহেতু সেটা রানার ফোনে ছিল, আমি সেটা খেয়াল করিনি যে ওগুলো এডিট করতে হবে বলে। তো সেটা আমি পরবর্তীকালে আমার ফোনে আবার নিয়ে এডিটটা করেছিলাম, যার কারণে যে স্ক্রিপ্টটা রেডি করেছিলাম সেই স্ক্রিপ্টটা আর এই ভিডিওর জন্য প্রযোজ্য ছিল না। তো সেই জন্যেই আমি আর স্ক্রিপ্ট লিখিনি। এখন তো শরীর তেমন ভালোও থাকছে না যে সবসময় যে স্ক্রিপ্ট লিখে কাজটা করতে পারবো। চেষ্টা করছি স্ক্রিপ্ট লিখে করার। স্ক্রিপ্ট লিখে করলে কী সুবিধে অসুবিধে আছে সেটা আমি তোমাদের সাথে আগের ভিডিওতেও অলরেডি শেয়ার করে দিয়েছিলাম। কিন্তু এই ভিডিওটার জন্য পার্টিকুলার আমার কোনো স্ক্রিপ্ট রেডি ছিল না, আর আমি রেডি করিও নি। এখানে আরও একটা ব্যাপার হচ্ছে, এর আগের ভিডিওটা যেতেও অনেকটা লেট হচ্ছে, এবং এই ভিডিওটাও অনেকটাই লেটে যাবে। তো সেটার জন্য কিছু করার নেই এই মুহূর্তে আমার। আমি চেষ্টা করছি যে ভিডিওটা যাতে খুব তাড়াতাড়ি, দুটো ভিডিও অলরেডি আমার কাছে রেডি আছে, কিন্তু সেই দুটো ভিডিও আপলোড করতে অনেকটাই টাইম লেগে যাবে। জানি না কতদিনে আমি আপলোড করতে পারবো, তবে হ্যাঁ চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। এখানে দেখতেই পাচ্ছ সেদিনের জন্য আমি রেডি হয়ে গেছিলাম। সেদিন শাশুড়ি তো সামনাসামনি ছিল না, কারণ উনি বিধবা মানুষ, সামনাসামনি নাকি থাকতে নেই, তো উনি তো ছিলেন না। আর ছিল না সাথে সাথে একটা জিনিস বলে যেতে উনি ভুলে গেছিলেন, যে সোনার কিছু একটা পরতে হয়। তো উনি যেটা দিয়ে আমাকে মেনলি বরণ করেছিলেন, যে সোনার একটা বাউটি, সেটাই উনি ভেবেছিলেন বলবেন। এবার আমারও এতটাই প্রবলেম হচ্ছিল, শারীরিক কষ্ট হচ্ছিল, যে আমারও মাথায় ছিল না যে হ্যাঁ সোনাটা পরে বসতে হয়। আমি আমার মতো করে সেজেছি, আমি আমার মতো করে, আর ননদেরাও বলতে ভুলে গেছিলো পুরোপুরি। তো আমার মতো রেডি হয়ে, এমনি তো কোনো কিছু মাখতে পারি না এখন, মানে ক্রিম জাতীয় কিছু বা সেন্ট এসব কিছু তো এখন ইউজ করতে পারি না। তো যেটুকু সাজগোজ না করলে নয়, একটু চুল আঁচড়ে নেওয়া, ঠোঁটটা ফেটে গেছিলো বলে একটু ভেসলিন লাগিয়ে নেওয়া, এই টুকটাক কাজগুলো করে আমি খেতে বসে গেছিলাম। পরে যখন বিকেলবেলার দিকে শাশুড়ি আসে, শাশুড়ি এসে বলে যে জানো তো আমি তোমাকে একদম বলতে ভুলে গেছি যে একটা অন্তত সোনার কিছু পরে বসতে হয়, তো পরে বসলে ভালো হতো, আর জাগে ছেড়ে দাও। তো সেটা পরবর্তীকালে সন্ধেবেলা, মানে রাত্রিবেলা যখন মা খাবার দিয়ে দেয়, তো সেই সময় পড়া হয়েছিল। সাজগোজ কমপ্লিট। ঠাকুরকে, শাশুড়ি বলেছিল সবাইকে নমস্কার করে তারপর খেতে বসবে, তো ঠাকুরকে নমস্কার করে তারপর খেতে বসেছিলাম।
এখানে বলে রাখা ভালো, রানার খুব শখ ছিল আমার থালাটা, যে থালায় আমি খাবো, আমার থালাটা সাজিয়ে দেওয়ার। আর আমার থালাটা ওই সাজিয়েছিল। তারই মধ্যে এসে গেছিলো আমার বড় নন্দাই এবং ছোটো ননদের ছেলেটা, ওরা একটু ঘুরতে গেছিলো। তো যাই হোক, তারই মধ্যে এসে যাওয়াতে, আর এই যে আমার বড় ননদ, ছোটো ননদ আর রানা দাঁড়িয়ে আছে আমাকে খেতে দেওয়ার জন্য। তো হ্যাঁ, থালাটা রানা সাজিয়েছিল। ইউজুয়ালি বলা হয় যে স্বাদের দিনে আমার পাতে কিছু পড়ে থাকলে সেটা কেউ খেতে পারবে না, কিন্তু যেহেতু রানা সাজিয়েছিল আর রানা জানে যে আমি কতটা পরিমাপে খেতে পারি, তাই কোনো কিছু পড়েছিল না অবশিষ্টাংশ, যেটা জলেতে দিতে হবে বা ফেলে দিতে হবে এরকম কিছু অবশিষ্টাংশ কিছুই পড়েছিল না। মাপটা খুব সুন্দর ছিল। আর এখানে দেখছো আমি চোখ বড় বড় করে ননদদের শাসন করছি, অ্যাকচুয়ালি সেটা নয়। আমি বলেছিলাম যে শাশুড়ি বলেছে সবাইকে নমস্কার করতে হয়, তোমরা তো বয়সে বড়, নমস্কার করব। ননদেরা খুব বারণ করলো যে না, এই অবস্থায় নিচু হবে না, একদম নমস্কার করতে হবে না, হাত তুলে নমস্কার করো। সেই জন্যে চোখ বড় বড় করে বলছিলাম যে না, শাশুড়ি বলে গেছে একজনকে অন্তত আমাকে নমস্কার করতেই হবে। তো যাই হোক, এখানে এইসব পর্বই চলছিল। সেদিন সমস্ত কাজের মানে সিংহভাগ কাজের দায়িত্ব ছিল আমার দুই ননদের ওপর। আমাকে খেতে দেওয়া বা আদার্স যারা আছে, আমার বড় নন্দাই, ছোটো ননদের দুটো ছেলে, বড় ননদের ছেলে, আমার মা বা আমার শাশুড়ি, এই যে ঘরোয়া মতনই ব্যবস্থাটা হয়েছিল। যেটুকু যা ব্যবস্থা হয়েছিল সমস্ত কাজ ভাগ ভাগ করে নেয় আমার দুই ননদ। শাশুড়ি সকালের দিকটায় বেলার দিকে এসে কিছুটা রান্না এগিয়ে দিলেও সময় তার হাতে থাকে না বিশেষ, তো সেই কারণে সে খুব একটা কাজে মন দিতে পারেনি, মানে কাজ করে উঠতে পারেনি। ননদ দুটোই বেশিরভাগ কাজ করে দেয়। তারই মাঝে একটু আড্ডা গল্প চলছিল। তারপরেই চলে আসি একদম সন্ধেবেলা, যেটা আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে হ্যাঁ, সেই দিন রাত্রিবেলা আমার মায়ের তরফ থেকে দিয়ে দিতে বলা হয়। তো সেখানে মা ময়দা, তেল, আলু সমস্ত কিছু কিনে দিয়ে গেছিলো। কিনে দিয়ে যাওয়ার পরে আমার আবার সেই দুই ননদ এসেই রান্নাবান্না করে দেয়। মা শুধু রাত্রিবেলা এসে আমাকে খাবারটা ধরে দেয়। এরপর দেখতেই পাচ্ছ পুজো শুরু, মানে এরপরে আমি গিয়েছিলাম হসপিটালে, যে একটু শরীরটা ট্রাবল দিচ্ছিল সেটার জন্য দেখাতে। তো হসপিটাল থেকে ফেরার পথের রাস্তায় এই ঠাকুরটা দেখতে পাই এবং এই ঠাকুরটা ওই জন্য আমি ভিডিও করে নিই। যেহেতু এবছর ঠাকুর দেখতে বেরোনো কোনো প্ল্যান ছিল না, মানে বেরোতে নেই, তো সেই কারণেই এই হসপিটাল থেকে ফেরার পথে ঠাকুর দেখে নিয়েছিলাম। আর এই যে টুকটুক করে বেরিয়েছি তারও পরের দিন, মানে এটা তার পরের দিন নয়, সেই দিনেরই কথা বলছি। সেই দিনেরই বিকেলবেলা বেরিয়েছিলাম। মা আর আমি গেছিলাম একটুখানি শপিং করতে। এবারে বিশেষ কাউকে কিছু দিতে পারিনি, কিন্তু শুধুমাত্র আমাদের বাড়ির জন্য বা নিজেদের জন্য টুকটাক শপিং করেছিলাম। তো সেইখানেই যাচ্ছিলাম। এই দেখো লোকজন, শপিং করতে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। এখানে দেখতেই পেলে মায়ের সাথে মজা করছি, আর সেটাই দেখালাম। মা এটা খুবই মিস করে,
তো এবছর আমি চাইছিলাম না যে হ্যাঁ আমার এই কারণে মা মিস করুক, আমি মাকে নিয়ে যাই সঙ্গে করে আর নিয়ে গিয়ে শপিংটা করাই। তো সেখানে এই বছরটা আমার এই রকম সিচুয়েশনের কারণে মা যেতে পারবে না, এটা দেখতেও কেমন লাগে, আমার নিজেরও খারাপ লাগছিল। আমাদের শপিং কমপ্লিট, প্যাকেটটা দেখিয়ে দাও। ব্যাস, শপিং কমপ্লিট। কী কী কিনলাম পরে দেখাবো। শপিং করতে যাওয়ার পথে দেখিয়ে দিলাম স্বামীজি স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা বাইরে থেকেই, যেহেতু ভেতরে ঢুকবো না তাই ভেতরে ঢুকিনি। এটা আমাদের দীপালির সঙ্গে দালালপুকুর মাঠের মণ্ডপ এবং ভেতরে এই প্রতিমা। আমি ভেতরে ঢুকিনি, পূজা মণ্ডপের ভেতরে, আমি বাইরে থেকেই ফটোটা তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম, সেই ভিডিওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা ষষ্ঠীর দিনের ভিডিও। ব্লগটা পুজোর পর যেহেতু যাবে তাই সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা, আর বন্ধুদেরকে ডিজিটাল কোলাকুলি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। থ্যাংকস ফর সাপোর্টিং মধুস ব্লগ 2K23।